ইরানের দিক থেকে তো ইসরায়েল অথবা আমেরিকার উপর কোনো আক্রমণ হয় নাই। যে আপনি আমেরিকার কাছ থেকে কি কিনবেন না কিনবেন এইটা যেমন গোপন রাখতে হবে, এবং আপনি অন্য অনেকের কাছ থেকে কিনতে পারবেন না। এবং এই যুদ্ধ বেশি দিন যে কন্টিনিউ করতে পারবে আমার কাছে এটা মনে হয় না। মাত্র কয়েকদিন আগেই কিন্তু চীনের সাথে একটি সামরিক ড্রোন নির্মাণ এতে প্রযুক্তি সহায়তা চুক্তি করেছি। এটা কিন্তু এক ধরনের সামরিক চুক্তি। এবং আলটিমেটলি এক পর্যায়ে যে দেখবেন ট্রাম্পই বলবে ঠিক আছে আমাদের মূল লক্ষ্যে মেরে ফেলাইছি, কোনো সমস্যা নাই, আপনারা আবার উঠে দাঁড়ান, আপনারা রাজত্ব দখল করেন, এইসব আহ্বান দিয়ে মোটামুটি শেষ হয়ে যাবে। কারণ অর্থনৈতিক ঝামেলা তো সবাই পড়বে। এটা বাংলাদেশ অনেক বেশিভাবে লাভবান হবে, মানে সীমান্ত নজরদারি সহ ড্রোন, যে সামরিক ড্রোনগুলো হবে। তো এটা একটা প্রযুক্তি হস্তান্তর একটা চুক্তি। লিস্টে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে এবং সেই যুদ্ধের পরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ইতিমধ্যে মারা গেছেন, এবং শুধু উনি মারা যাননি, ওনার সপরিবারে অনেকেই উনি মারা গেছেন। তো এই পরিস্থিতিকে আপনি একটা সর্বাত্মক যুদ্ধের পরিস্থিতি চিন্তা করছেন কিনা, এবং আরো দেশের জড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা, আশঙ্কা? দেখেন, থিওরিটিক্যালি আরও দেশ জড়িয়ে পড়তে পারতো। এই কারণে ইরানের সঙ্গে তো অনেক দেশেরই স্বার্থ জড়িত আছে। ইরানের কাছ থেকে যারা তুলনামূলকভাবে কম মূল্যে তেল পায় এমন দেশের সংখ্যা একেবারে কম না, তারা এখানে ইনভলভ হতে পারতো এরকম মনে করা হয়। কিন্তু আসলে তারা হবে না। এই কারণে আমার যেটা মনে হয় যে আসলে ওই বিশ্বযুদ্ধ লাগার মতো বাস্তবতা, যেটা আগে যেভাবে হতো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত, ওই বাস্তবতাটা এখন আর নেই হবে। এখন এই যুদ্ধটা অনেক সময় অর্থনৈতিক যুদ্ধ কিন্তু হয়ে যায়। তো সেই বিবেচনায় আমার মনে হয় না কোনো ওয়ার্ল্ড ওয়ার হবে। কিন্তু আমার পাশাপাশি এটাও মনে হয় যে এর প্রভাব সারা দুনিয়াতেই পড়বে। এর প্রভাব সারা দুনিয়াতে পড়বে। যে আমরা একটা ছোট দেশ, আমরা কিছুই চিনি না, কিছুই জানি না, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্কও নাই। তারপরে কিন্তু আমরা চাই বা না চাই এর প্রভাব কিন্তু আমাদের উপরে পড়বে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিছে, ওখান দিয়ে তো মানে অনেক দেশের তেলবাহী জাহাজগুলো ওখান দিয়ে আসে, মানে মোট তেলের 20 ভাগই ওদিক দিয়ে আসে। তাহলে যদি এটা না আসতে পারে তাহলে ঘুরপথে আসতে গেলে যে তেলের ব্যারেল এখন মনে করেন $80 আছে, এটা $120 হয়ে যাবে। তার মানে 50% দাম বেড়ে যাবে কিন্তু সব কিছুরই। তো সেই দামে কি আমি তেল কিনতে পারবো না। তো আমি LNGও কিনতে পারবো না, কাতার থেকে তো কিছুই আসবে না। তো এই যে বিষয়গুলো আছে না, এগুলি মানে একটা মানে সর্বব্যাপী একটা প্রভাব এর পড়বে। আর যুদ্ধে যেটা হলো, এটা তো কোনো, আমরা যদি যুদ্ধের কথা ধরি যে একটা মানুষ একটা দেশ একটা দেশের উপর কখন যুদ্ধ করতে পারে, জাতিসংঘের তো কিছু নিয়ম কানুন আছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর তো জাতিসংঘ হইলো, এবং জাতিসংঘ তো যুদ্ধের একটা সিস্টেম তারা করে দিচ্ছে যে একটা দেশের বিরুদ্ধে একটা দেশ কখন যুদ্ধ ঘোষণা করতে পারে। আমি যতদূর জানি যে দুটো কারণ হলো একমাত্র যুদ্ধ ঘোষণা করতে পারে। এক নম্বর কারণ হলো যদি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদন দেয় যে যুদ্ধ তুমি করতে পারো অমুক দেশের বিরুদ্ধে, তাহলে সেখানে নাকি যুদ্ধ করা যায়, যেটা নাকি কখনই হওয়া সম্ভব না আপাতত। আর দ্বিতীয় যে কারণটা সেটা হলো যদি কেউ আক্রান্ত বোধ করে, যদি কেউ মনে করে যে আমার উপর আঘাত করা হয়েছে, আমার আত্মরক্ষার জন্য, নিজেদের রক্ষা করার জন্য আমাকে প্রত্যাঘাত করতে হবে, তখন আপনি যুদ্ধ করতে পারেন। কিন্তু এক্ষেত্রে তো কিছুই হয়নি। এক্ষেত্রে 28 তারিখে ওরা প্রথম আক্রমণ শুরু করছে। 28 তারিখের আগে মানে পূর্ববর্তী 1-2 সপ্তাহ অথবা 1 মাস 2 মাসের মধ্যে ইরানের দিক থেকে তো ইসরায়েল অথবা আমেরিকার উপর কোনো আক্রমণ হয় নাই। এবং ইরান এবং মানে ইরানের উপর যে আক্রমণ তারা করছে, এবং তারা তো খুব হিসাব নিকাশ করে তাদের সমস্ত তথ্য নেওয়ার পর তারা যে আক্রমণটা করছে, এই আক্রমণটা তো হত্যার জন্য আক্রমণ, ইরানের শাসন ক্ষমতা পরিবর্তন আনার জন্য আক্রমণ। এবং এই একটা সার্বভৌম দেশে একজন শাসককে, একজন নেতাকে এভাবে হত্যা করার পর আবার হাসি মুখে গর্বের সঙ্গে বলা যে আমরা করেছি, হত্যা করেছি, না করলে আমরা আক্রান্ত হতাম, এই যে উদ্ভট সব যুক্তি দেওয়া, এগুলি কেবল ট্রাম্পের মতো উন্মাদের পক্ষে বলা সম্ভব, আর কারোর পক্ষে বলা সম্ভব না। উনি বলছেন উনি তো সব দেশের সঙ্গে যে সমস্ত কাজ করছেন এগুলি কোনোটাই কি লজিক্যাল না। এখন তো আবার আলোচনার প্রস্তাব দিয়েছে, আবার আজকে দেখলাম যে উনি ট্রাম্প। এখানে একটা ব্যাপার আছে, কিন্তু ব্যাপার আছে কি ওনারা মানে আপনার হয়তো ইরানও প্রস্তুত ছিল না যে এই ধরনের আক্রমণ যে ট্রাম্প করতে পারে অথবা ইসরায়েল করতে পারে আমেরিকার সমর্থন নিয়ে, এটা ইরানও কিন্তু প্রস্তুত ছিল না। ওরাও ভাবতে পারে নাই যে এতটা মানে গোয়ারের মতো আচরণ, পাগলের মতো আচরণ তারা করবে, এটা তারা হয়তো ভাবেনি, যে কারণেই হয়তো তারা মারা গেছেন। কিন্তু আরেকটা কথা, এটা হলো আমার ধারণা
ট্রাম্পও আসলে বোধহয় ধারণা করতে পারে নাই যে ইরানের শক্তির সামর্থ্য কতটুকু। কারণ ট্রাম্প ভেবেছিল যে মূল নেতা মারা যাওয়ার পর বোধহয় ইরান বোধহয় একদম মানে ভেঙে পড়বে, ইরান বোধহয় কলাপস করবে। তা তো হয়নি, তা তো একদমই হয়নি। ইরানের প্রশাসন ইরানের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব এখন তো নাই, তারা কিন্তু ঐক্যবদ্ধই আছে। এটা কিন্তু আমেরিকার জন্য একটা বড় আঘাত। এবং আরেকটা আঘাত যেটা মনে করি সেটা হলো, আপনি ইরান দেখেন যে তারা বরং উল্টো আক্রমণ করছে এখন, এবং ইরানের শক্তিমত্তার সম্পর্কেও মনে হয় তাদের একটা তারা আন্ডারমাইন করছিল ইরানকে, যে তারা যেরকমভাবে আবার প্রত্যাঘাত করতে পারে এটাও তাদের হিসাবে ছিল না। এবং ইরান যে কাজগুলি করেছে আরেকটা জিনিস, সেটা হলো যে সমস্ত তার আশেপাশের প্রতিবেশী দেশগুলোতে যে পরিমাণ ঘাঁটি ছিল, মার্কিন ঘাঁটি, সেগুলির মধ্যে সে আঘাত করতে পারে, এটাও কিন্তু তাদের হিসাবে ছিল না। কারণ এটা এবং ইরানের জন্য এটা খুব স্বাভাবিক। আমি যদি ওইভাবে ধরি, আমি যদি জাতিসংঘের নিয়মটাকেও ধরি, তাহলে আমি বলবো যে ইরানের উপর যুক্তরাষ্ট্রের যে আক্রমণটা, এই যে তাদের কর্মকাণ্ড, এটা অবৈধ। তবে ইরান যে তাদের উপর পাল্টা দিয়েছে এটা বৈধ, কারণ ইরান আক্রান্ত হয়েছে। আক্রান্ত হলে পর তার কিন্তু নৈতিকভাবে এইটা থাকে যে সে ইচ্ছা করলে তার প্রত্যাঘাত করতে পারবে। কামাল ভাই, এই অবস্থায় আমাদের চ্যালেঞ্জগুলো কি? আমাদের চ্যালেঞ্জগুলি তো খুব ক্যাটাগরিক্যালি উনি বললেন যে আমাদের এই চ্যালেঞ্জগুলোর জন্য একটু প্রস্তুতি নিতে হবে। মানে যে বিপদগুলো আসতেছে আমাদের সামনে, তার জন্য এক ধরনের প্রিপারেশন আমাদের নেওয়া দরকার। এছাড়া আমাদের আর তো কিছু করার নাই। আমরা তখন ওখানে যে কিছু করতেও পারবো না, কাউকে থামাইতেও পারবো না, কাউকে কিছুই করতে পারবো না। কাজেই কূটনৈতিকভাবে তেমন কিছু করার নাই। বাংলাদেশ আবার চায় কূটনৈতিকভাবে এটার সমাধানের। এখন যেটা হবে আমি বলি আপনাকে, আমাদের তো একজন পররাষ্ট্রমন্ত্রী আছেন, উনি এইবার হয়তো উনি পরীক্ষা দিতে চাইবেন যে উনি যে খুব ভালো আমেরিকাকে হ্যান্ডেল করতে পারেন, হয়তো সেটা প্রমাণের একটা চেষ্টা উনি করবেন। কীভাবে করবেন? এইভাবে বলার চেষ্টা করবেন যে আমরা আপনাদের সঙ্গে সম্পূর্ণভাবে আছি, মানে আমেরিকার সঙ্গেই আছি। এটা কে আঘাত করলো, কে প্রথম আক্রমণ করলো, কে দ্বিতীয় আক্রমণ করলো, কে অবৈধ, কে বৈধ, দেখেন আমি তো আগেও বলেছি এই আক্রমণটা আমেরিকা মানে ইসরায়েল হয়ে ইসরায়েল দুজন মিলে যে আক্রমণটা করেছে, এটা সম্পূর্ণভাবে একটা অবৈধ আক্রমণ ছিল। আপনি এভাবে জাতিসংঘের নিয়ম অনুযায়ী এভাবে আক্রমণ করতে পারেন না। ইরান যে কাজটা করেছে, ইরান কিন্তু আত্মরক্ষার জন্য কাজটা করেছে। বরঞ্চ ইরানটা আপনি বৈধ বলতে পারেন। ওইভাবে যে আমি যদি জাতিসংঘের এই ধারাগুলিকে মূল্যায়ন করে মানি, তাহলে আপনাকে ইরানকে আমি বলবো তারা না পেরা করছে। তাদের মূল নেতাকে আপনি মেরে ফেলছেন ভাই। এবং খেলে মূল নেতা না, তাদের শীর্ষ পর্যায়ে প্রায় 11-12 জন নেতাকে ওরা মানে মেরে ফেলছে। কিন্তু এক্ষেত্রে আমেরিকার পক্ষ নেওয়ার কোনো উপায় নাই। কিন্তু লজিক তো এখানে কাজ করবে না। এখানে তো কাজ করবে হলো কি আমরা কতটা ক্ষমতাবানের পক্ষে আছি এই দেখাবে। আমাদের কিছু যায় আসে না, কিন্তু আমরা কিচ্ছু করতেও পারবো না। এই যুদ্ধ যত দীর্ঘায়িত হবে আমাদের কষ্ট ততটা বাড়বে। কিন্তু তারপরেও যুদ্ধ যে শুরু করেছে তার পক্ষে দেখবেন যে আলটিমেটলি থাকবে। ইরান যতক্ষণ পর্যন্ত তাদের আছে শেষ পর্যন্ত তারা লড়বে। আলটিমেটলি এই যে ইরানের একজনের পর একজন বড় বড় সুপ্রিম কমান্ডার মারা যাচ্ছে, সামরিক নেতা মারা যাচ্ছে, কিন্তু ইরান কিন্তু পরে ঘুরে দাঁড়াচ্ছে। তো এই যে ইরানের এই মনোবলের পেছনে কি কারণ থাকতে পারে? দেখেন পৃথিবীর ইতিহাসে তো রাজনীতির ইতিহাস তো অনেক বছরের। আপনি সেই যদি একদম প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করেন, এরপর দেখেন ইরান হলো একটা দেশ যারা কখনোই কিন্তু পরাধীন হয়নি কারো। ঔপনিবেশিক শাসন কিন্তু ইরানে কখনো আসেনি। তুমি কে? নেতানিয়াহু আমার ঠিক করে দিবে আমার কি করতে হবে, অথবা ট্রাম্প ঠিক করে দিবে? তা আসলে মানবে না তো। কাজেই যেটা আপনার ইরাকে হয়েছে, যেটা আপনার লিবিয়াতে হয়েছে, যে ওদের শীর্ষ নেতাকে মারার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক লোক দাঁড়িয়ে গেছে দায়িত্ব নেওয়ার জন্য, এবং তারা মোটামুটি গ্রুপ করে একটা। ইরানে এটা হবে না ভাই, এটা এত সহজে হবে না ইরানে। আর এত বছরের মুসলিম যে শাসন, ইসলামিক যে শাসনটা, আলী খামেনি মানে উনি তো ওদের সেকেন্ড লিডার, এর আগে তো খোমেনি ছিল, আয়াতুল্লাহ খোমেনি ছিল, এবং উনি এইভাবেই এটাকে দেশটাকে তৈরি করেছেন। এবং মানে বিভিন্ন আপনার স্টেপ বাই স্টেপগুলিতে এটা ট্রাম্পের এই আশা পূরণ হবে না, ওটা খুব সহজে হবে না। কিন্তু ওই যেটা বললাম যে শেষ পর্যন্ত যুদ্ধ লেগেই যাবে। ইরান হয়তো আপনার নিউ ইয়র্কে কোনো কিছু অ্যাটাক করতে পারবে না, কিন্তু তার যে আমার ল্যাঙ্গুয়েজের জন্য আমি এই ল্যাঙ্গুয়েজ আমেরিকার ইন্টারেস্ট যেসব জায়গায় আছে, তার যারা পাচারটা আছে আর কি আশেপাশে, এই সবগুলি যে জিব্বাজাত পাচার, তো এরা তো সে একটু ক্ষতিগ্রস্ত করে দিবেন। এরা তো আরামে আছে। আপনি দেখেন আশেপাশে যারা আছে সব কিন্তু রাজতন্ত্র,
এরা রাজতন্ত্র টিকিয়ে রাখার স্বার্থে তারা আমেরিকাকে নিঃশর্ত সমর্থন দিয়ে আসছে, ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন দিয়ে। আপনি ভাবেন তো ইসরায়েলের কথা, ইসরায়েলের পপুলেশন কত, ইসরায়েল কত বড় দেশ, ইসরায়েলের বাউন্ডারির আশেপাশে কে আছে? জর্ডান একদিকে, মিশর একদিকে, আপনার একদিকে, সৌদি আরব একদিকে। এরা যদি চেপে ধরে তাহলে তো এই দেশ তো শেষ হয়ে যাবে, তার একদিকে তো সমুদ্র। অথচ তারা সবার উপরে করতেছে, এই দেশগুলি কেউ কিছু বলে না। কি কারণে বলে না? আমেরিকার স্বার্থে নিজেদের রাজতন্ত্রকে টিকে রাখার জন্য। জর্ডান বলেন অথবা আপনার সৌদি আরব বলেন, ওদের রাজতন্ত্র টিকে রাখার জন্য। তোমরা আমাকে সাপোর্ট দিও, আমি রাজতন্ত্র আমি যেন আমার আমার মানে পাইক পেয়াদা 1-150 বউটো নিয়ে যেন আমি ঠিকঠাক মতো থাকতে পারি। মূল লক্ষ্য তো এইটা, আর তো কিছু না। আর তো আপনার মিশরে তো তার একজন মানে চাকরকে বসাই রাখছে। তো ঘটনা তো এইটা ভাই। তো এইগুলো লোকের রিয়েলিটি। কাজে এই যে মানে এই আশেপাশে আপনি ধরেন, আপনার ধরেন বাহরাইন অথবা এই যে দেশগুলো, এগুলি কি ভাই? কাতার, এরা কি? এরা তো নিজেদের রাজতন্ত্রকে টিকে রাখার জন্য তারা আমেরিকার মানে পা চাটতেছে। এখন ইরান যদি আর যান, একদিকে তাদের শীর্ষ নেতা মারা গেছে, তাদের আচরণে আপনি কোনো ধরনের দুর্বলতা দেখছেন এখন পর্যন্ত? দেখছিলেন না, দেখেন নাই তো। তার পক্ষে কেউ নাই, এদিকে তারা ভেঙে পড়ছে। এরা কি বলছে আসেন আলোচনা করি? বলছে, বরং এদের আলোচনার প্রস্তাবে তারা পাত্তা দিচ্ছে না কেন। এটা হলো কি, তারা শেষ পর্যন্ত ফাইট করবে। এবং এই যুদ্ধ বেশি দিন যে কন্টিনিউ করতে পারবে আমার কাছে এটা মনে হয় না। আলটিমেটলি এক পর্যায়ে যে দেখবেন ট্রাম্পই বলবে ঠিক আছে, আমাদের মূল লক্ষ্যে মেরে ফেলাইছি, কোনো সমস্যা নাই, আপনারা আবার উঠে দাঁড়ান, আপনারা রাজত্ব দখল করেন, এইসব আহ্বান দিয়ে মোটামুটি শেষ হয়ে যাবে। কারণ অর্থনৈতিক ঝামেলা তো সবাই পড়বে। যে আপনি আমেরিকার কাছ থেকে কি কিনবেন না কিনবেন এইটা যেমন গোপন রাখতে হবে, এবং আপনি অন্য অনেকের কাছ থেকে কিনতে পারবেন না। তার মানে আপনাকে এইটার মধ্য দিয়ে পুরো সামরিক জালের মধ্যে সে আবদ্ধ করে ফেলানোর কাজ চলে যাবে। মাত্র কয়েকদিন আগেই কিন্তু চীনের সাথে একটি সামরিক ড্রোন নির্মাণ এতে প্রযুক্তি সহায়তা চুক্তি করেছি। এটা কিন্তু এক ধরনের সামরিক চুক্তি, এবং এটা এই যদি এইটা আমরা বাস্তবায়ন যখন হবে, এটা বাংলাদেশ অনেক বেশিভাবে লাভবান হবে। মানে সীমান্ত নজরদারি সহ ড্রোন, যে সামরিক ড্রোনগুলো হবে, তো এটা একটা প্রযুক্তি হস্তান্তর একটা চুক্তি। এই যে এখন যিনি রাষ্ট্রদূত আসার আগে এগুলো ওপেন, তিনি ওইখানে ওত করে আসছেন যে এই আমাদের যে বঙ্গোপসাগরকে নিয়ে এই যে অঞ্চল, ভূ রাজনৈতিক করে এটা অন্যতম গুরুত্বপূর্ণ, এবং এই অঞ্চলে অন্য দেশের অধিকার খর্ব করার দায়িত্ব তিনি পালন করবেন এবং আমেরিকান ডোমিনেশনটা বাড়াবেন। আর একটা বিষয়টা তো মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আবার ইরানের সাথে যুদ্ধে লিপ্ত হবে কিনা, আলটিমেটলি তো তাকে করতেই হবে। সে যখন ধরেন তার ঘাঁটি আক্রমণ করতে যে বুর্জ খলিফা অন্য জায়গায় করছে, তখন সে করবে। অলরেডি তারা করা শুরু করছে, এটা হয়ে যাবে। তার মানে একটা আভ্যন্তরীণ বলতে দেশগুলোর অভ্যন্তরে পরস্পরের সেই জায়গাটা ঘটবে। আর আমি জানি না ইরানের শেষে কি করবে, কারণ তাদের যে পারমাণবিক অস্ত্র, অন্য যে কথাবার্তা বলা হয়, তার কি করবে জানি না। আমি দেখলাম যে আজকে তারা বলছে যে আমেরিকা এবং ইসরায়েল তার রেড যে বর্ডার এটা ক্রস করছে, এবং খুবই স্বাভাবিক তো। এবং ওইখানকার মানুষ দুইটা প্রতিক্রিয়া আছে দেখলাম, কারণ কিছুদিন আগে যে বিক্ষোভ হয়েছে তাতে এই শাসকদের বিরুদ্ধে একটা বিক্ষোভ আছে, কিন্তু সেটা সামান্য এবার যেটা দেখলাম, এবং লক্ষ কোটি মানুষ রাজপথে নেমেছে এই ঘটনার প্রতিবাদে। সুতরাং তারাও যদি আরো অ্যাগ্রেসিভ হয় এবং এই ধরনের পর্যাপ্ত সমরাস্ত্রর জায়গা যদি থাকে, তাহলে তো দুনিয়াটা আর এক ধরনের সংকটের জায়গায় চলে যেতে পারে। এইবার আসি যে আমাদের ইকোনমির কথা আমরা দুনিয়া জুড়ে বাদ দিয়েও যদি বলি, দেখেন মধ্যপ্রাচ্যে আমাদের অধিকাংশই তো বিদেশিরা থাকে, এবং এইটা একটা বিশেষভাবে মনে রাখা দরকার। ইউরোপের বহু দেশে একটু বিশেষ বলতে যারা বেশি অর্থবিত্তের মালিক, তারা কিন্তু থেকে ওই টাকাটা এদেশে পাঠায় না, ওই দেশে নিজেদের রাখে, অথবা এক দেশ থেকে আর এক জায়গায় যায়। একবার ইটালিতে গেল, তারপরে জার্মানি যাওয়া যায় কিনা, জার্মানি থেকে আমেরিকা, মানে এরকম একটা অঙ্ক ওই জায়গাগুলোতে তার টাকা সংগঠিত করা। আর আমাদের সাধারণ মানুষ ইউরোপ সহ বিভিন্ন মানে এই আরব, ইউরোপের অন্যান্য দেশ সহ যে জায়গায় থাকে, তারা কিন্তু কষ্ট করে থেকে টাকা পাঠায়। নিশ্চয়ই অনেকে এটা দেখেছেন, ব্যক্তিগতভাবে আমি বাহরাইন এটা দেখার সুযোগ হয়েছে, কি কষ্টে তারা থাকে। তাহলে তারা যে টাকা পাঠাবে, এখন এই যুদ্ধ বিগ্রহ হলে তো আমাদের নিয়মিত যাওয়া বন্ধ হয়ে যাবে। এই যে ফ্লাইট অলরেডি অনেক বন্ধ হয়ে গেছে, আপনি বড় দেশে হাজার হাজার ফ্লাইট বন্ধ, তারা যেভাবে সামলাইতে পারে, আমাদের মতো দেশের জন্য তো এটা কঠিন হয়ে যাবে। তাহলে শুধু ফ্লাইট না, এবং ওইখানে যদি তাদের কাজকর্ম না থাকে, তাহলে একটা বিপদ। তাহলে টাকা শুধু পাঠানোর সংকট না, ওই জীবনের সংকট মোকাবেলা লক্ষ লক্ষ মানুষ, তো অল্প না, আমাদের দেশ তো একটা হজবরলের মধ্যে পড়ে যাবে। সুতরাং এটা যত বেশি কন্টিনিউ করবে, আমাদের দেশের প্রবাসীরা যারা আছে তাদের উপরে অভিঘাতটা আমাদের দেশের অর্থনীতির ক্ষেত্রে, ব্যক্তি জীবনের ক্ষেত্রে একটা
বড় চরম জায়গায় কিন্তু চলে যাবে। এবং এই ধরনের ঘটনা ঘটলে এটা তো একদিনে শেষ হবে না। মনে আছে না আগে যে কুয়েতের ঘটনার পরে আমাদের কতদিন এই ভোগান্তি পোহাতে হয়েছে। সুতরাং এই ধরনের যুদ্ধ বিগ্রহ, যে কথাটা আমি সাধারণভাবে বলছিলাম, এটা হচ্ছে সাধারণ মানুষ, গরিব মানুষ, কম আয়ের মানুষের উপরে প্রভাব বেশি পড়ে। কারণ একটা আপনার সংকট হলে আপনি বহুত টাকা আলা মানুষ হলে ওটা একটু সামলাইতে পারেন, কিন্তু টাকা আলা মানুষ না হলে সামলানোটা কঠিন হয়। সুতরাং প্রবাসীদের উপরে শুধু তারা যে হত্যা আহত ঘটনা ঘটতে পারে তা না, আমাদের ইকোনমির ক্ষেত্রে একটা বড় সংকট এই ক্ষেত্রে পড়তে পারে। এখন যদি বাংলাদেশে এই ক্ষেত্রে করণীয়, এই ক্ষেত্রে আমি খুবই একটু ক্ষোভের সাথে দুঃখের সাথেই বলতে চাই, একটা করণীয় ধরনের এই ধরনের যুদ্ধ লেগে থাকলে তো মেলা কিছু করতে পারবে না। প্রথম হচ্ছে যে কোনোভাবে সেফটি নিশ্চিত করতে হবে আমাদের যারা আছে, আর তাতে যদি অনেক জায়গায় এরকম সেফটি নিশ্চিত করার জন্য জরুরিভাবে নিয়ে আসতে হবে। আপনি খেয়াল করবেন এর আগে আমি দেখলাম ভারত এবং অন্যরা কিন্তু তাদের মানুষকে আগেই বলছিল যে তোমরা সাবধান থাকো। আমি জানি না ইন্টারনালি বাংলাদেশ কতটুকু রয়েছে, ওই কাজটা করা ছাড়া হয়তো মেজর কিছু করার নেই। কিন্তু আমার ক্ষোভটা হচ্ছে দেখলাম আজকে সরকার একটা বিবৃতি দিয়েছে, সেই বিবৃতিতে ইরাকের উপরে আমেরিকা এবং ইসরায়েল যে হামলা করেছে তার নিন্দার কথাটা মোটেই নাই। এটা খুবই দুঃখজনক, আমি ধিক্কার জানাই। এবং আমি ক্ষোভের সাথে বলতে চাই, দেখলাম ওই বিবৃতিতে দেখতে পারেন সেইখানে বরঞ্চ বলা হচ্ছে যে ইরান অন্যান্য দেশের উপরে, সার্বভৌম দেশের উপরে আক্রমণ পরিচালনা করছে। কিন্তু ইরানের উপরে যে পরিচালনা করা হলো বাংলাদেশ মতো দেশগুলোতে এই বিবৃতি নাই। তা সেটা তো এটা একচোখা বিবৃতি হলো এবং আমেরিকার পক্ষের বিবৃতি হলো, কারণ বাংলাদেশের মানুষ কিন্তু এটাকে গ্রহণ করে না। তার ন্যূনতম পক্ষটা কেন নিল বলে আমি সেইটা আমার কাছে মনে হয় ওই যে ধরেন আমরা আপনারা এখানে বলছি কিনা জানি না, যে ক্ষমতার পর্বে ওরা যখন কমিটি করলো, কমিটি বলতে আমি মন্ত্রিসভা মিন করলেন, তখন তো দেখা গেল পররাষ্ট্রমন্ত্রী এমন একজনকে করলো, তখন তো মানে সবাই এই কথা বাইরে বলার চেষ্টা করলো, আগে ছিলাম দিল্লির অধীনে, এখন চলে আসলাম আমেরিকার অধীনে। এবং উনি অন্তর্বর্তীকালীন সরকারে থাকতেই কিন্তু বিএনপি সহ সবাই তার সমালোচনা করেছিল। এবং মনে আছে তিনি এইখানে করিডোর দেওয়া, আমরা বলেছিলাম এটা বাংলাদেশকে একটা আমেরিকার প্রক্সি যুদ্ধের মধ্যে ফেলে দেওয়া, তার সমর্থক উনি। এইখানে আপনার বন্দরের যেটা দেওয়া, তার সমর্থক উনি। আপনি গাজা এবং অন্য জায়গায় যে বাংলাদেশকে তার ওইখানের সামরিক জায়গা থেকে নেওয়ার জন্য তার জায়গা উনি। আমাদের দেশে শুল্কর নামে যে চুক্তি হলো, এটা প্রসঙ্গক্রমে বলে যে এটা ভয়াবহ ঘটনা। সেই চুক্তির পর আপনি দেখবেন যে ট্রাম্প সাহেব আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে যে চিঠি দিল, আমি জানি না অতীতে এরকম কিছু আছে কিনা, সে অভিনন্দনের মধ্যে বলা হলো যে চুক্তি আগেগুলো করেছে সেটা আশা করি ঠিক মতো করবে এবং ভবিষ্যতের প্রতিরক্ষা চুক্তি, এবং এইটা আমি এই সুযোগে একটু বলে যাই, দেখবেন এই প্রতিরক্ষা দুইটা, একটার নাম হচ্ছে জিসোমিয়া আর একটা হচ্ছে আকসা। আচ্ছা শিওর, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে বাংলাদেশ কেউ যে কথাটা বললেন এটা বলে শেষ করি, যে এই আমেরিকা পন্থীদের হাতে যদি আমি মনে করি কম্প্রোমাইজ করে চলবো, তাহলে বাংলাদেশে একটা ভয়াবহ সংকটের মধ্যে পড়তে পারে বলে আমার প্রতিরক্ষার বিষয়টা নিয়ে সরকারকে একটু বলেছেন, নিরাপত্তা চুক্তির বিষয়টা আপনি যদি বিষয়টা একটু ক্লিয়ার করতেন। ছোট করে যদি বলি, যতটুকু আমরা খবরাখবর পেলাম, কারণ এই যে চুক্তির সব তো আমরা জানি না। দেখেন সাধারণভাবে ছিল যে শুল্ক বাড়িয়েছে, আমরা তার সাথে কথা বলছি শুল্ক কমাবো, কিন্তু আসলে শুল্ক কমানোর বাইরে যেটা আছে যে তাদের অনেকগুলো চুক্তি, এবং সেই চুক্তিতে আমাদের কৃষি সহ অন্য জায়গায় যে সংকটের কথা আছে ইতিমধ্যে এটা প্রকাশিত। আমি সেই দিকে আর গেলাম না আলোচনার সময়ের বিবেচনায়। তার মানে সেটা আমাদের দেশের জন্য খুব শুভকর না। আমাদের যেমন ধরেন প্রসঙ্গক্রমে বলি, আমরা অনেক কিছু প্রযুক্তি এটা তো আমরা নেবই, কিন্তু আমরা নেব, আমাদের অনেক কিছু কিনতে হবে। কিন্তু আমাদের মতো দেশ কিনবো কোত্থেকে, যেখানে আমি সস্তা পাবো, আমার সুবিধাজনক পাবো। কিন্তু তারা এমনভাবে চুক্তির মধ্যে আমরা আবদ্ধ করলো আমাদের গমও বেশি দামে কিনতে হবে, তেলও বেশি দামে কিনতে হবে। কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস যেটা, ওই যে বললাম ট্রাম্প সাহেবের চিঠিতে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর সময় তিনি বললেন তিনি আশা করেন যে বাংলাদেশ তার সাথে প্রতিরক্ষা চুক্তিতে যাবে। এইখানে যতটুকু খবর বেরোচ্ছে দুইটা জায়গা তাদের আছে, একটা চুক্তির নাম জিসোমিয়া আর একটা হচ্ছে আকসা। এবং আমরা যতটুকু জানি এই চুক্তির বিষয়ে, যেমন জিসোমিয়া এই চুক্তি মানে হচ্ছে একটা সামরিক গোপনীয়তা রক্ষা করার চুক্তি। তার মানে আলটিমেটলি যে কথাগুলো বেরোচ্ছে যে আপনি আমেরিকার কাছ থেকে কি কিনবেন না কিনবেন এইটা যেমন গোপন রাখতে হবে, এবং আপনি অন্য অনেকের কাছ থেকে কিনতে পারবেন না। তার মানে আপনাকে এইটার মধ্য দিয়ে পুরো সামরিক জালের মধ্যে সে আবদ্ধ করে ফেলানোর কাজ চলে যাবে, এই একটা। আরেকটা হচ্ছে আকসা যে চুক্তি, সেটা হচ্ছে লজিস্টিক সহায়তার নামে যেটা করবে, সেইটার পৃথিবীর অন্য দেশগুলোতে যেখানে আছে তাতে দেখা যায় আলটিমেটলি এটা সামরিক ঘাঁটির মতোই ব্যবহার যাতে করতে পারে। মানে এই চুক্তি বলবে যে তোমাকে এই লজিস্টিক সাপোর্ট দিলাম, কিন্তু তুমি আমাকে এই সুবিধা দিতে হবে, এই কাজগুলো করতে হবে। এবং এইটা একটু খেয়াল করলে দেখবেন ওই যে ভাইরা যে সাংবাদিক, আমার ধারণা ওনাদের আরও বেশি এইগুলো খুঁজে বের করতে হবে, ওনাদের মাধ্যমেই তো খবর আমরা পাচ্ছি। সেটা হচ্ছে যে এই যে এখন যিনি রাষ্ট্রদূত আসার আগে এগুলো ওপেন, তিনি ওইখানে ওত করে আসছেন
যে এই আমাদের যে বঙ্গোপসাগরকে নিয়ে এই যে অঞ্চল ভূ রাজনৈতিক করে এটা অন্যতম গুরুত্বপূর্ণ, এবং এই অঞ্চলে অন্য দেশের অধিকার খর্ব করার দায়িত্ব তিনি পালন করবেন এবং আমেরিকান ডোমিনেশনটা বাড়াবেন। তার একটাই কারণ, এইটুকুই বলি, কারণ ওনার কাছে নিশ্চয়ই আপনি শুনতে যাবেন, সেটাই যদি সেটা হচ্ছে ওই যে আপনি একটা ব্রিক্সের কথা বললেন, আমিও যেটা বললাম যে একটা নতুন বিশ্ব ব্যবস্থা, এবং উনি ঠিকই বলেছেন, হয়তো নিকট ভবিষ্যতে দেখা যাচ্ছে না, কিন্তু আলটিমেটলি ওইটা ছাড়া হয়তো মুক্তি নাই। তাহলে এইটা একেবারে সহজ করে বললে, একদিকে ডলারের আধিপত্যের মধ্যে আছি, সেইখানে যদি অন্য একটা আধিপত্য করতে পারি, আমি অর্থনীতি, ডলার মিন্স অর্থনীতি, সেই আধিপত্য গড়ে তোলার জায়গা যাতে না যেতে পারে, তারা কিন্তু সেই প্রচেষ্টা গ্রহণ করবে। তো সেই প্রচেষ্টা গ্রহণ করলে জানেন যে ব্রিক্সকে নিয়ে একসময় বাংলাদেশ এক ধরনের পজিটিভ পজিশন আগাচ্ছিল, এবং আমাদের দিক থেকে পজিশন হচ্ছে ডলারের বিপরীতে এই ধরনের অনেক আধিপত্য গড়ে তোলার জায়গায় যাওয়া জরুরি, ওইটাকে ঠেকানোর জন্য হইলো বা ব্যালেন্সের জন্য হইলো। তারা এটা যাতে না করতে পারি, বাংলাদেশকে এইভাবে আষ্টে পৃষ্ঠে বাঁধতে চায়, এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী সম্পর্কে প্রচণ্ড অভিযোগ হচ্ছে তিনি আলটিমেটলি তাদের সার্ভ করতে চায়। আমি জানি না আজকের এই বিবৃতি একেবারেই তার হাতে ড্রাফট কেনা, এবং পুরো কিন্তু দায়িত্ব সরকারকেই নিতে হবে। এটা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন এখানে ঘটেনি। ধন্যবাদ, কথা পরিষ্কার। আরিফুজ্জামান মামুন, যদি ভেবে শুরু করে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আষ্টে পৃষ্ঠে বাঁধার যে একটা চিন্তা ভাবনা, যে চুক্তির কথা যেটা বলা হচ্ছে যে নিরাপত্তা চুক্তি, যদিও ওই চুক্তির মধ্যে 14টি বোয়িং বিমান কেনার বিষয়টাও রয়েছে, আপনি কি মনে করেন কিনা এই ধরনের শক্তিশালী বা যে দেশগুলো আষ্টে পৃষ্ঠে কাউকে বাঁধতে চাইলে তাই সেখান থেকে বের হওয়ার কোনো উপায় আছে কিনা? আসলে আপনার যখন মানে নেগোসিয়েশন করার টুলস বেশি না থাকে, তখন আপনার এই ধরনের এতে জড়িয়ে পড়তে হয়। এবং বাংলাদেশের ক্ষেত্রে, তৃতীয় বিশ্বের একটি দেশ এবং এটি আমরা উন্নয়নশীল একটি দেশ, এই ক্ষেত্রে আরো বেশি সমস্যা আমরা ভুগি। আপনি যে চুক্তির কথা বললেন, দেখেন আপনি উনি মার্কিন যে রাষ্ট্রদূত এসছেন তার কথা বলেন, তার এজেন্ডা বা প্রত্যেক দেশের রাষ্ট্রদূত যখন আসেন তার একটা এজেন্ডা থাকে। উনি স্বাভাবিকভাবে আপনার দেশের রাষ্ট্রদূতও আরেকটা দেশে গিয়ে চাইবে বাংলাদেশের বাড়ুক, ইনফ্লুয়েন্স বাড়ুক সেই দেশে, বা এরকম এটা চায়, এটা দোষের কিছু না। এখন কথা হচ্ছে আপনি বাড়তে দিবেন কিনা, একটা স্বাধীন দেশ হিসেবে আপনি বাড়তে দিবেন কিনা। সেই জায়গায় দেখেন আমরা কিন্তু যদি বাড়তে দেওয়ার মতো শক্তি আমার আছে কিনা, বাড়তে না দেওয়ার মতো শক্তি আছে কিনা, সেটা একটা বিষয়। কারণ হচ্ছে আপনাকে অনেকগুলো কারণে আমেরিকার উপর নির্ভরশীল থাকতে হবে। আপনার অনেক পোশাক খাতের বড় একটা মার্কেট আমেরিকা, তারপর হচ্ছে অনেক পণ্য, আমাদের পণ্যর বাজার আমেরিকা। স্বাভাবিকভাবেই আমাদের তো তাদের কত, আমরা কিন্তু মাত্র কয়েকদিন আগেই কিন্তু চীনের সাথে একটি সামরিক ড্রোন নির্মাণ এতে প্রযুক্তি সহায়তা চুক্তি করেছি। এটা কিন্তু এক ধরনের সামরিক চুক্তি, এবং এটা যদি এইটা আমরা বাস্তবায়ন যখন হবে, এটা বাংলাদেশ অনেক বেশিভাবে লাভবান হবে। মানে সীমান্ত নজরদারি সহ ড্রোন, যে সামরিক ড্রোনগুলো হবে, তো এটা একটা প্রযুক্তি হস্তান্তর একটা চুক্তি, এবং এটা বাংলাদেশেই হবে এই কারখানাটা, এবং এই ড্রোন বাংলাদেশ উৎপাদন করবে এবং বাইরেও এটা রপ্তানির সুযোগ আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যে শুল্ক কমানোর জন্য বলছিলেন, দেখেন শুল্ক কমাইলে কিন্তু বাড়ালে কিন্তু আমাদেরই হতো। তখন আমরা নেগোসিয়েশন করার চেষ্টা করেছি, এবং এই নেগোসিয়েশনের মূল ভূমিকা পালন করেছেন বর্তমানে যে পররাষ্ট্রমন্ত্রী, উনি বহুবার গেছেন, আমরা অনেক নিউজ করেছি, বৈঠক হয়েছে। আমরা এক ধরনের হচ্ছে গম কিনা, তারপরে বিমান কিনার থেকে, এবং তার বিনিময়ে আমরা অনেক সুযোগ সুবিধা পেয়েছি। দেখেন আমেরিকা তার স্বার্থ চেষ্টা করেছে, আমরা আমাদের স্বার্থগুলো মানে যতটুকু রেখে অক্ষুণ্ণ রেখে করার চেষ্টা করেছি। সে আপনি বললেন না, ছোট দেশ হওয়ার কারণে আমাদের নেগোসিয়েশন টুলস বেশি না থাকার কারণে আপনার মাত্র 3টা মনে করেন পণ্য আছে, নিতে পারবেন বোয়িং বা আপনার যদি আরও অনেক রকম ব্যবসা বাণিজ্য থাকতো, হয়তো আপনি আরও বেশি নেগোসিয়েশনের সুযোগ পেতেন। সেই জায়গায় দাঁড়িয়ে তবে এটা যে ওই যে বললাম না যে ট্রাম্পের এক ধরনের আগ্রাসী যে মনোভাব, মানে আমি সেরা বা আমেরিকা, ওইটার একটা প্রতিফলন। এবং এই যে ইরানের উপরে যেটা হচ্ছে, বাংলাদেশ শুধু যে না, অনেক দেশের উপরে আপনি ইন্ডিয়াকে একেবারে শুল্ক করে দিয়ে একেবারে নাস্তানাবুদ করে ফেলেছে, এটা আপনি জানেন। কিন্তু বাংলাদেশ কিন্তু না, সব দেশকে চুক্তি করতে হয়েছে, তার সাথে বিভিন্ন ধরনের চুক্তি করতে হয়েছে, সুতরাং বাংলাদেশও সেখানে একটা চুক্তি করেছে। এখন ওই যে আপনি দুইটাই যে ডিফারেন্স দেখেন কিনা, যে বাণিজ্যিক স্বার্থ হাসিল করা আর আষ্টে পৃষ্ঠে বাধা, এই দুইটার মধ্যে আপনি কি পার্থক্য? আমরা আষ্টে পৃষ্ঠে বাধা পড়বো, এটাই তো স্বাভাবিক। কারণ আপনি তো, আমি বললাম না আপনাকে, যখন থাকবে
নেগোসিয়েশনের টুলস কম থাকবে, আপনার উপাদান কম থাকবে, তখন তো আপনি আষ্টপৃষ্টে বাধ্য হবেন। আপনি আপনার স্বার্থ দেখবেন না চুক্তি করার সময়, যাতে আপনি বেশি স্বার্থ পান, বেশি পার্সেন্টেজ পান, এটাই হচ্ছে এটাই হচ্ছে তো ওই যে বোয়িং কিনা বা আমরা কিন্তু ইয়ে কিনতে চাচ্ছিলাম ফ্রান্স থেকে এয়ারবাস। তো তখন থেকেই কিন্তু এই এয়ারবাস যাতে না কেনা হয় বা এরকম একটা চলছিল, সেই জায়গায় দাঁড়িয়ে ট্রাম্পের এই শুল্ক নীতির আন্ডারে এসে আমরা এখন বোয়িং কিনতে বাধ্য হচ্ছি। ওদের কাছে